পার্টি করতে কে বললো? ডক্টর ইউনূস বললো। এখন ডক্টর ইউনূস যে পার্টি করতে বললেন এই জিনিসটা কে কে জানলো? সারা দুনিয়া জানলো। ডক্টর ইউনূস যখন ইলেকশন কন্ডাক্ট করতে যাবেন তখন প্রশ্নটা উঠবে যে আপনি তো নিরপেক্ষ থাকতে পারবেন না। যে পার্টির গঠনের সময় আপনি এদেরকে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, বলছেন, উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, সেই পার্টির প্রতি তো আপনার একটা পক্ষপাত থাকবেই। মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না ওনারা। আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার, এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার বলতো আমি কিছু বলতাম না, যদি আরিফ সোহেল বলতো তো আমি কিছু বলতাম না, কারণ সেটা পলিটিক্যাল আইডিওলজির কথা বলতেছে। কিন্তু মাহফুজ আলম তো সরকারের একজন উপদেষ্টা, উপদেষ্টা যখন কথা বলতে অথরিটি হয়ে যায়। তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের একজন উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না, এটা বলছেন কোন আইনের জোরে? আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল। আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন? নিষিদ্ধ করলে কে করবে? আমি করবো? আমি করতে পারবো না, কিন্তু করলে আপনাকেই করতে হবে। তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ, করলেই তো হয়ে যায়, করলেই তো হয়ে যায়। আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন, নিষিদ্ধ করার পর আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ তো আপনি করছেন, করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না, আমি নামই বলি না ওটার, কারণ ওটা তো নিষিদ্ধ সংগঠন, আমি বলবো কেন? আমার কথা হলো কি, একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি, অপছন্দও করতে পারি। যদি অপছন্দও করি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে। তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই। যে পার্টি নিষিদ্ধ না, যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি, একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন না, এটা আপনি কি করে বলেন? আমি এই বলেছিলাম। এইটা শুনে উনি ওই ভদ্রলোক, ওনারও আমি নাম নিতে চাই না, নাম নিয়ে আমার লাভ কি, কারণ উনি তো দেশে থাকেন না। তিনি তো নিষিদ্ধ না, না উনি তো দেশে থাকেন না, উনি দেশে থাকেন ভাই বিদেশ। শুনেন আমি একটা কথা বলি আপনাকে, ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল। উনি আসেন না দেশে, আসেন আলাপ করি, ওনাকে নিয়ে বসেন এখন আমার পাশে, বসেন আলাপ করি। উনি কত বড় জ্ঞানী, উনি বিরাট জ্ঞানী, আমি একটা মূর্খ, আমার সঙ্গে আলাপ করুক না বসে বসে। উনি কোন কোন পয়েন্টে আলাপ করেছে আমি আলাপ করি, উনি তো বিশাল জ্ঞানী। ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না, আমি আমার মতো করে আলাপ করবো, করুক না। খালি আমার 2-3 বার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর, এরই যা সমস্যা, আর কিছু হবে না। ওনার কথা তো একটা ফ্যামিলির 2জন লোক বসে একসঙ্গে শুনতে পায় না, 2 ভাই বসে একসঙ্গে শুনতে পায় না। ওই চটি বই সব জায়গায় চলে, ওগুলো আমাকে বললেন বুঝায়েন না। উনি তো ওই ভাষায় আলাপ করে, ওনার সঙ্গে আমি কি আলাপ করবো? উনি পীর সাচ্ছে আর এনে কিছু মুরিদ বানাইছে, তো ওইগুলি বলেন না আমাকে। আর আমার আজকে সে থ্রেড দেয়, অমুক করবে তমুক করবে। আর ওই লোকের থ্রেড, হাসিনার থ্রেডকে নিয়ে ডরাই নাই, হাসিনার থ্রেডকে ডরাই নাই, দেশে বসে আলাপ করছি। দেখুক না 5 আগস্টের আগে কি হয়েছে। 5 আগস্টের আগে বাংলাদেশে বৈশা কে কত কথা বলছে নিয়ে আসছে, আর আমার গুলি দেখেন ভাই, হাওয়ায় ভাইসা আসি নাই, জীবনে একবারই মরে মানুষ। আর ওই ভদ্রলোকের কথা আমি নিয়ে নেই হবো না, এগুলি বাদ দেন। আচ্ছা, আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে তাহলে আসে, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এই সরকারের? সেটা সরকারের ব্যাপার। আপনি কি যদি সরকার, আমি কিছুই মনে করি না, আমি এটা মনে করি যে এটা একটা এমন একটা অবস্থা বাংলাদেশে গত 16 বছরে তারা করেছে, দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই বাংলাদেশে গণতন্ত্র হরণ, মানুষের ভোটাধিকার হরণ, মানুষের বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করা, যত ঘটনা আছে এই প্রত্যেকটা ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কারণ আপনি বলবেন তাহলে তো আওয়ামী লীগ ইলেকশন করার লোক থাকে না, ইলেকশন করার লোক থাকবে কি থাকবে না এটা আমার আপনার দেখার ব্যাপার না। আমার আপনার দেখার ব্যাপার হলো প্রত্যেকটা লোকের বিচার হচ্ছে কিনা, প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত, এটাই মনে করি। এইটুকুই আমার কথা। আমি যদি শেখ হাসিনা যদি বিচার হয় হবে, বিচার যদি শেখ হাসিনা ফাঁসি হয় হবে, আমার কি? এবং আমি তো এটাও বলি যে শেখ হাসিনাকে যারা দেশ থেকে বাইরে পাঠাই দিছে তারা অন্যায় করছে, তারা একটা অজুহাত দেয় যে শেখ হাসিনার বাইরে না পাঠাইলে পরে মানুষ তাকে মেরে ফেলত, আর তার মারলে আমার কি? যদি মানুষ তাদের মারতে চায় মারবে, এটা মানুষের ব্যাপার, আর তার ব্যাপার। সে মানুষের সঙ্গে কি আচরণ করছে আর মানুষ তার কি প্রতিদান দিবে এটা মানুষের, তার সমস্যা। তাকে অথবা তাকে আপনি আইনে আনতেন, তারা বাইরে পাঠাই দিয়ে এখন আপনি কান্নাকাটি করেন, তারে তো আনতে পারি না, তারে তো আনতে পারি না। তাকে আপনি পাঠালেন কেন? ওবায়দুল কাদের 1 মাসের বেশি সময় দেশে ছিল তো, কার এখানে ছিল এটা বের করেন না কেন? যার এখানে ছিল তার বিচার করেন না কেন? বিচার করবেন না, মুখস্থ আলাপ করবেন।
যে ভাই এটা হলো না, এটা হলো না, এইগুলি কোনো কথা না। আচ্ছা। প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত। ডক্টর ইউনূস উনি তো ফিনান্সিয়াল টাইমসের পডকাস্টে বলেছেন যে ওদেরকে আমি দল করতে বলেছি, এবং উনি বলেছেন যে ছাত্ররা আমাকে বলেছে যে আমরা যে দল করবো আমাদের তো কেউ চেনে না, তখন আমি তাদেরকে বলেছি, মানে উনি বলেছে, উনি আমি মানে ডক্টর ইউনূস উনি বলেছেন আমি বলেছি তোমাদেরকে সারা দেশের লোক চেনে, তোমরা পার্টি করো। তাহলে পার্টি করতে কে বললো? ডক্টর ইউনূস বললো। এখন ডক্টর ইউনূস যে পার্টি করতে বললেন, এই জিনিসটা কে কে জানলো? সারা দুনিয়া জানলো। সেই সঙ্গে ওনার প্রশাসন জানলো, মাঠ পর্যায়ের প্রশাসনও জানলো, সবাই জানলো যে ডক্টর ইউনূস থেকে দল করতে এখানে পাঠাইছে। হিসাব তো বেশ সিম্পল। এটা তো আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূসের ফিলিং থেকে উনি তুমি কেন বলেছেন feeling থেকে কথাটা। বলবেন? হ্যাঁ, আমি feeling আমার থেকে feeling থেকে বলেছেন। ব্যাখ্যা করছি। রাইট, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে তাহলে ছাত্রদের কি করণীয় এই অভিযোগ থেকে তাদের নিজেদেরকে? ছাত্রদের কিছুই করার নাই, ছাত্রদের সে এক্সপোজ করে দিছে। ওনারা কি করবে? ওনাদের কিছু করার নাই তো। ওনাদের কিছু করার, ওনারা কি করবে? ওদেরকে মাঠে নামাই বলে কি আমি মাঠে নামাইছি। তুমি তো বলছে রে ভাই, তো এই ব্যাখ্যাটা আপনি কি বুঝবেন? এই ব্যাখ্যা থেকে আপনি কি বুঝবেন? আমি তো ওনাদের দোষ দিচ্ছি না রে ভাই। কিংস পার্টি হইলেই খারাপ আমি তাও বলছি না। পার্টি এটা হইতেই পারে, পার্টি এটা হইতেই পারে, কিন্তু সেক্ষেত্রে যে প্রবলেম যেটা হবে সেটা হলো গিয়ে ডক্টর ইউনূস যখন ইলেকশন কন্ডাক্ট করতে যাবেন তখন প্রশ্নটা উঠবে যে আপনি তো নিরপেক্ষ থাকতে পারবেন না। যে পার্টির গঠনের সময় আপনি এদেরকে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, বলছেন, উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, সেই পার্টির প্রতি তো আপনার একটা পক্ষপাত থাকবেই, এটা তো প্রকাশিত। অতএব ডক্টর ইউনূসের আমি মনে করি আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যদি ছাত্রদের এই দল অংশ নেয়, জাতীয় নাগরিক পার্টি যদি অংশ নেয়, তাহলে ডক্টর ইউনূসের নৈতিক কারণেই ওখানে থাকা ঠিক হবে না। নতুন কারো মাধ্যমে ইলেকশনটা কন্ডাক্ট করতে হবে। এটা আপনি সিম্পল মনে তো, করছেন? এখানে তো কোনো জটিলতা নাই ভাই। যে রাষ্ট্রীয় কোনো রকম প্ররোচনা ছিল না, আদেশ ছিল না, তারপরেও পিরোজপুরের ডিসি সাহেব একটা কিন্তু সিগনেচার করে একটা রিকুয়েশন লেটার দিয়েছেন, তাই না? তাহলে উনি এটা কেন করলেন? নিজের উৎসাহে করলেন। ওনার কাছে মনে হয়েছে যে এদেরকে হেল্প করা দরকার। আহত যারা ছিল তাদের জন্য একটা বাস হলে হতো, আহত আত্মীয় 5টা বাস, আবার কে নিবে তার নাম, তার ঠিকানা সব দেওয়া। তো উনি করেছেন কি নিজ থেকেই করেছেন। এই যে নিজ থেকে করাটা, এটা হলো কি আমাদের দেশের আমলাতন্ত্র, প্রশাসন তাদের মজ্জাগত নিজ থেকে। এই ভয়টাই তো আমি করি যে যখন জানবেন যে উনারই পার্টি, উনি বলছেন পার্টি করার জন্য, উনি যেটা বলেন ছাত্রদের কাছে পরামর্শের জন্য যায় নাই। ছাত্র যদি পরামর্শের জন্য যাইতো তাহলে ছাত্ররা বলতো না যে আমাদের তো কেউ চিনে না। ছাত্র তো সিদ্ধান্ত নিয়েই যেত আমরা পার্টি করতে চাই। তো উনি আবার তাকে উৎসাহ দিলেন যে তোমাদের সবাই চিনে। তার মানে কি ছাত্ররাই কনফিউজ ছিল পার্টি করা যাবে কিনা, উনি সে কনফিউশন দূর করে দিচ্ছেন। কাজে বিষয়টাও ভাবে এটা যখন প্রশাসনের সবাই যখন জানবে, যখন নির্বাচন আসবে এবং যখন প্রকৃতভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, তখন এরকম পিরোজপুরের ডিসির মতো ওনার ভাই ব্রাদারকে সারা দেশের নাই রে ভাই, অনেক ভাই ব্রাদার আছে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, আপনি আর মাঝখানে একটা ছোট্ট একটা কথা বলি যে ওই ভদ্রলোকের মাথা মোটা আসলে, এই জন্য কাগজে সাইন করছেন। কিন্তু অনেক বাস মালিকও তো আমার পরিচিত আছে, বাস মালিক তো ভাই আমাদের পরিচিত। আমার দেশটা তো ভাই ছোট, আপনি আমার আধা ঘন্টা সময় দেন না, প্রমাণ করে দেবেন আপনি আমার আত্মীয় হন, ও আমার আত্মীয় হয়, সবাই সবাই চিনি, আর খুঁজলে পাওয়া যাবে। এরকম দু একজন বাস মালিক তো আমি চিনি, সমিতির লোকজনকে চিনি, তারাও তো বলছে তাদের এখানে বাস আসছে কিনা আসছে, বলে দেওয়া হয়েছে ফোন করে। উনি মাথা মোটা সাইন করতে গেছে, আর তো কিছু না। ডিফারেন্স তো এখানেই ভাই। গণপরিষদ নির্বাচন কেন করতে হবে ভাই, এটা তো আমার কাছে ক্লিয়ার না। আপনারা কি এরকম কোনো সংবিধান করেছেন? করেননি তো। যারা গণপরিষদ চাচ্ছেন তাদের কাছে যদি আমি জিজ্ঞাসা করি, ঠিক আছে বাবা তোমরা গণপরিষদে যাও, তো তোমরা কি নিয়ে যাবা পাবলিকের কাছে, কোনটা তোমরা পাস করতে চাও, সেটাই কিছু তৈরি করতে পারছেন? সংস্কার লাগবে, সব ক্ষেত্রে লাগবে আসলে, না হলে দেশ ঠিক হবে না। এই জায়গাটা আমি একমত। বাট সেই সংস্কারগুলোকে নিয়ে আমাদেরটাকে বসতে হবে। বসার পর যদি প্রস্তাব যেগুলো আসবে, তখন যদি রাজনৈতিক দলগুলো সেই প্রস্তাবের সঙ্গে একমত না হয়, অথবা যদি কিছু না দাঁড়ায় কনক্রিট, তখন আপনি বলতে পারেন যে এই আমাদের বিকল্প প্রস্তাব, এটা জনগণ চায় কিনা দেখি আমরা, এটা হতে পারে। কিন্তু এখনই কিন্তু এই পরিষদের দাবিটা এই মুহূর্তে আমি মনে করি এটা প্রিমেচিউর একটা দাবি। আমি মনে করি এখন এটার প্রয়োজনীয়তা আছে কি নাই এটা এখনো প্রমাণিত হয় নাই, ওই বাস্তবতা এখনো আসে নাই। সুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ, সেই জায়গায় যারা এই কিশোর গ্যাংয়ের কথা যেটা আমরা শুনলাম,
এখানে আসলে কিছু করার আছে কিনা? যারা অলরেডি কাজ করেছে, আরিফ সোহেলের মতো আরো যারা কাজ করেছে তাদের সাথে আপনি কি মনে করেন? না, এই বিষয়টা সম্পূর্ণ আমি অতটা জানতাম না। ওর কাছ থেকে এখন যতটুকু শুনলাম, তো এটা তো আমি মনে করি ওরা একটা ভালো কাজ করছে। এটা বিপ্লবের কাজে লাগাক অথবা নাও লাগাক, অথবা বিপ্লব উত্তর এখন যে সময়টা, এখনো যদি এই ধরনের কেউ থাকে, তো তাদের সঙ্গে যদি ওরা বসে ওদের যদি ট্র্যাক চেঞ্জ করাতে পারে, ভালো দিকে আনতে পারে, তাদের মধ্যে যে সাহস, যে মানে ক্রোধ, সেটাকে যদি ভালোর দিকে তারা ধাবিত করতে পারে, তো আমি তো মনে করি এটা ভালো, এটা সবসময় জন্যই ভালো, আমি এটা খারাপ দেখিনি। কিন্তু সমস্যাটা কি, ওইখানে যারা যারা যায় একবার, তারা তো মনে করেন তাদের কিছু প্রাপ্তি যোগ থাকে, কিন্তু সাহসটাকে তারা তো পুঁজি হিসেবে নিয়ে যায়, নিয়ে যেয়ে কিছু পায়। ওই প্রাপ্তি যোগ না থাকলে কেবল মুখের কথায় তারা আপনাদের দিকে ফিরে আসবে, এটা খুব একটা সহজ বলে আমার কাছে মনে হয় না। কারণ মানুষের যে স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্য, এটা কিশোর, সে কিন্তু অত লম্বা মেয়াদে চিন্তা করতে পারে না। ওকে আপনি বিকল্প ওর হাতে কি দিচ্ছেন? বিপ্লবের আগ পর্যন্ত ঠিক আছে, এটা এক ধরনের মানে রাগান্বিত ভাবটা হইল। এখন দেশ গোড়ার সময়, কিন্তু এখন কিন্তু আর ভাঙার সময় না। কাজে ওদেরকে ডিরেল ছেলেগুলিকে আবার লাইনে উঠানো, এটা কঠিন কাজ। সেই কাজটা যদি কেউ করতে পারে, এখানে আরেকটা জিনিস আছে, একটা উপকরণটা কী হবে, তাদেরকে দিতে হবে ধর্মীয় বিষয়টা আনা যেতে পারে। ধর্মটা তো খুব পাওয়ারফুল, কিন্তু তো সেটা দিয়ে যদি আনতে পারে ওরা, তাহলে ভালো। আমি জানি না ওরা নিশ্চয়ই সব ধরনের মানে আপনার প্ল্যানিং করেছে, বিভিন্ন রকমভাবে করেছে। এরা তো একদম ডিরেল হয়ে গেছিল না, এদেরকে আনতে পারলে, পথে আনতে পারলে ভালো। আমি জানি না বাস্তবে কতটুকু সম্ভব। আমাদের সময় একেবারেই শেষ করে দিচ্ছি। একদম শেষে আপনার মন্তব্য শুনতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। আপনিও কি তাই মনে করেন কিনা? আপনার শুনেন, ডক্টর ইউনূসের এই ইন্টারভিউটা দেখে আমি না এত হতাশ হয়েছি। আমার কাছে মনে হচ্ছে, জানেন, উনি দেশ সম্বন্ধে আসলে কোনো খবর রাখেন, উনি আগেও রাখতেন না, এখনো রাখেন না। এবং উনি বোধহয় তার সামনে একটা এত বড় দেয়াল আছে, যারা ওনাকে খবরগুলি পৌঁছায় তারাও ঠিকঠাক মতো পৌঁছায় না। উনি তো আসলে কম্পেয়ার করে বলেছেন কিনা? না না না, কোনো কম্পেয়ার না। আমি আপনাকে বলি, ঘটনাটা বলি। আগস্ট সেপ্টেম্বর টাইমের সাথে যখন ইন্টারভিউটা নেয়, তখন প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করেছিল যে উনি একটা হিসাব দিয়েছিল, গত 6 মাসে আগের 6 মাসের তুলনায় 1.5 গুণ বেশি মানে আপনার হয়েছে, মানে আপনার অপরাধ হয়েছে। উনি কিন্তু পরিসংখ্যান শুনে আর ওই ব্যাপারে কোনো বক্তব্য দিতে পারেন নাই। এই একটা পরিসংখ্যান দিয়ে কি আর হবে সামগ্রিকভাবে? আচ্ছা, যদি সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই হবে, তাহলে ওনার স্বরাষ্ট্র উপদেষ্টারা তো 3টার সময় প্রেস কনফারেন্স কেন করে না ভাই? এটাও উনি জানেন না। উনি জানেন না, ওনাকে জানানো হয় না, অথবা উনি জানতে চান না। তবে শেষ পর্যন্ত আমি এটা কোন প্রশ্ন পড়ছি, উনি বলছিলেন না যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন। কেন বলছি বলতো? আমার মনে হচ্ছে কেন বলছি, উনি এই চিন্তার থেকে যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন, আমি কিছু শুনবও না, দেখবও না। করেন সমালোচনা, আমরা সারাদিন সমালোচনা করবেন, আমি এটা শুনবও না, আমি দেখবও না, আমি বুঝবও না, কোনো প্রবলেম নাই।